নমস্কার। আজকে গসপেল টিভির পডকাস্টে আমাদের অতিথি প্রদীপ সিং। কে এই প্রদীপ সিং? এই প্রদীপ সিং হচ্ছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম একনিষ্ঠ সৈনিক। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে তিনি সেবা করে আসছেন। আমাদের প্রথম প্রশ্ন প্রদীপ সিং এর কাছে। প্রদীপ সিং, আপনি কোন দলের? মৃত তৃণমূল না ঋত তৃণমূল? দেখুন, আমি বেসিক্যালি কোনো দলের নয়, আমি একটাই দলের, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায় সব। এত দুর্নীতির অভিযোগ, এত দুর্নীতি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, দুর্নীতির অভিযোগ যেগুলো করছে মানুষ, সেগুলো যাদের বিরুদ্ধে করছে, যার জন্য দল তো আর দুর্নীতি করে না, দলের মধ্যে থাকা মানুষজন দুর্নীতি করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা আদর্শ নিয়ে এই দল তৈরি করেছিলেন। সেই দলের যারা যারা প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সহায়তা করেছিল, তার মধ্যে নেতাজি পরিবার একজন, মানে একটি পরিবার, একটি অংশ। তা সেই দল তৈরি হওয়ার পর একটা নীতি আদর্শের ভিত্তিতে সেই দল তৈরি হওয়ার পর তারপরে যে মানুষজন তৎকালীন ছাত্র যুব ছিল, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে সেই দলকে আরো বৃহত্তর আকারে নিয়ে যায়। সেখানে গিয়ে কারো পদস্খলন ঘটলে, কেউ অর্থের প্রতি প্রলোভনের জন্য সে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে দলটা কলঙ্কিত হয় বটে, কিন্তু তাতে সার্বিকভাবে দল কখনো দুর্নীতিগ্রস্ত হয় না, সেই মানুষজন দুর্নীতিগ্রস্ত হয়। আর অদ্ভুতভাবে ভগবানের পরিহাস কিংবা সময়ের পরিহাস বলুন, যে এমন একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছেন কিংবা এমন একটা মানে সময়ের মানে নির্ণায়ক খেলার আকারে তৈরি করেছে সময়, যে যখন গিয়ে পরীক্ষা দেওয়ার প্রশ্ন এসছে সমস্ত তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত সৈনিকদের যারা প্রথম থেকে তৃণমূল কংগ্রেসটা করত, তার মধ্যে তারাই বিরোধী শক্তির কাছে কিংবা সাম্প্রদায়িক শক্তির কাছে কিংবা ওই দুই নীতি আদর্শহীন একটা কম্বিনেশনের কাছে মাথা নত করে তাদের কাছে ধরাশায়ী হয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল কিংবা তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে যারা তৃণমূল কংগ্রেসের শাসনকে ব্যবহার করে দুর্নীতিগ্রস্ত। তাহলে তো সবার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দলে যাওয়ার কথা ছিল। একদম। এই প্রশ্নটা আজ থেকে আমি 11 বছর ধরে শুনছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা চোর, বালি চোর, এখনো পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে, একটু সামান্য এদিক ওদিক হতে পারে, 8 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 46টা মামলা টোটাল, মানে ইডি, সিবিআই, আপনার আরো যা যা এজেন্সি আছে, এবং 4 তারিখের পরে সুনির্দিষ্টভাবে 36টা মামলা। সেই সব যদি ধরা হয় তাহলে 70টা মতো মামলা চলছে, যেটার পরিসংখ্যান হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও সঠিকভাবে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টের কাছে জানতে চেয়েছেন যে তার বিরুদ্ধে সঠিকভাবে কটা মামলা আছে। তা পূর্বতন যে মামলাগুলো চলছে, ইডি, সিবিআই কিংবা বিভিন্ন এজেন্সি, সেই সমস্ত মামলা আজকে 8 বছর ধরে তাকে প্রত্যেকবার ডেকেছে, কাছাকাছি সেই সংখ্যাটা আমি যদি বলি 30 বারের ওপরে, সারাদিন ধরে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা করে তাকে জেরা করা হয়েছে, তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে কোনোদিন 1 ঘন্টার জন্য আটকে রাখা কিংবা অ্যারেস্ট করতে পারেননি। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন, যে যাকে 8 বছর ধরে শুধু অভিযোগই করে যাওয়া হলো, তাকে ডিটেইন করার মতো তাদের কাছে তথ্য প্রমাণ নেই, তাহলে সেই মানুষটাকে কেন বারবার কলঙ্কিত করা হচ্ছে? এখানে চলে আসছে সেটিং এর তত্ত্ব। তাহলে কি মোদির সঙ্গে কোনো সেটিং রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়? যদি এবার আপনার সেটিং এর কথা বলি, সেটিং যদি থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পাকিস্তানের বিরুদ্ধে যত সেনা প্রয়োগ হয়নি আজ পর্যন্ত পাকিস্তান কিংবা বাংলাদেশ কিংবা যে শ্রীলঙ্কা, যে কোনো দেশের সঙ্গে আমাদের যা যুদ্ধ হয়েছে, তাতে যত সেনা না প্রয়োগ করা হয়েছে, ভারতবর্ষের গণতান্ত্রিকভাবে একটি রাজ্যকে কুক্ষিগত করার জন্য, কেড়ে নেওয়ার জন্য, তার থেকে বেশি সেনা না দিয়ে মানুষকে ভোটার লিস্ট থেকে সুনির্দিষ্টভাবে বাংলায় জন্মানো মানুষদের, ভারতবর্ষে জন্মানো মানুষদের মানে ভোটার লিস্ট থেকে তাদের বিতাড়িত করে, তাদের সঙ্গে অন্যায় করে, তাদের সঙ্গে আইন বহির্ভূত, সংবিধান বহির্ভূত কাজ করে কেড়ে নিতে হয়। আমি দুটি প্রশ্নে আসছি। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছিল, পাকিস্তানের যুদ্ধের সময় যা নিয়োগ করেন তার থেকে সংখ্যায় বেশি। পশ্চিমবঙ্গে যে ভোট লুটের খেলা চলে, তার ক্ষেত্রে আধা সামরিক বাহিনী তো যথেষ্ট ভালো কাজ করেছে বলে। আধা সামরিক বাহিনী কি কাজ করেছে? আধা সামরিক বাহিনী যে কাজটা করেছে সুনির্দিষ্টভাবে
এলাকায় এলাকায় সমস্ত পরিচিত তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা ভোট করত তাদেরকে পুলিশ সুনির্দিষ্টভাবে আগের থেকে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বীকে, যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মার্কেট তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তাদেরকে সবাইকে ঠিক ভোটের আগে আগে তাদের ডেকে নিয়ে গিয়ে ভয় দেখানো হয়েছে, তাদের ডেকে নিয়ে গিয়ে কোথায় নথি স্বীকার করা হয়েছে, মাথা নত করতে হয়েছে। অদ্ভুতভাবে আমাদের আমাদের যে অফিস ছিল ক্যামাল স্ট্রিটে, সেই অফিসে ইডি রেড হয়েছে, সেই অফিস যিনি দেখতেন প্রতীক জৈন, তার বাড়িতে ইডি রেড হয়েছে। আমাদের সমস্ত বন্দোবস্তকে, ব্যবস্থাকেই ওরা নাড়িয়ে দিয়ে ওরা সেটা কুক্ষিগত করে অদ্ভুতভাবে। এবারেও একটা অদ্ভুত একটা প্রশ্ন আছে। আমাদের যিনি আইপ্যাকের চিফ ছিলেন, যিনি দিল্লিতে থাকতেন, এক্ষুনি তার নামটা মনে পড়ছে না আমার, তাকে অ্যারেস্ট করা হলো, তাকে কাস্টাডিতে নেওয়া হলো, ঠিক যেদিনকে ভোট শেষ হলো তাকে ছেড়ে দেওয়া হলো। এগুলো কি কিছু ইন্ডিকেট করে না যে একটা মহিলাকে, তার মানে আপনি বলতে চাইছেন বাংলাকে কৌশলে বিজেপি হারিয়েছে? আপনি বলতে একদম নয়। ব্রিটিশ যেভাবে অত্যাচার করে স্বাধীনতা সংগ্রামীদের উপর যে অত্যাচার চালাতো, স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখার জন্য, বধ করার জন্য, ধরার জন্য, স্বাধীনতা সংগ্রামকে ভেঙে দেওয়ার জন্য, সেই পন্থারই একটা পন্থা ব্যবহার করেছে মাত্র। বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে পাহাড় প্রমাণ দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ ম্যান্ডেট দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছে। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন সরাসরি সিপিএম এর বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছিল মানুষ, সেটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানেন। তার একটা ডেটাবেস তৈরি হয়। ডেটাবেস তৈরি হয় কিভাবে? ভোটের নিরিখে। আপনি নির্বাচন কমিশনের সেই ভোটের নিরিখটা যদি দেখেন, যে তৃণমূল কংগ্রেসের থেকে সিপিএম এর ভোটের তফাৎ ছিল তৎকালীন প্রায় কাছাকাছি 10%। আজকের দিনে যে ব্যাপক ম্যান্ডেট দিয়েছে বলছে, সংখ্যা তত্ত্বে হয়তো 208 আমরা 80 হতে পারে, সরি, সেই 80-র মধ্যেও কৌশল করে দলকে ভাঙা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা করার জন্য। যা যা কৌশল অবলম্বন করা যায়, এমপি কে ভাঙিয়ে নেওয়া। কে কৌশলটা করেছে? এই কৌশল আমি যদি বলি তো আমি তো বলতেই পারি, সুনির্দিষ্টভাবে অমিত শাহর নেতৃত্বে, অমিত শাহর ইনস্ট্রাকশনে এখানে শুভেন্দু অধিকারী যথারীতি, এটা আমি বলতে পারি। কিন্তু আমি যদি একটা সাধারণ চায়ের দোকানের যিনি চা বিক্রেতা, তাকেও যদি জিজ্ঞেস করেন, তিনিও এই কথা বলবেন, কারণ এটা সর্বজন বিদিত। সারা ভারতবর্ষের যে কোনো লিডারশিপকে না, মমতা জিজ্ঞেস করুন, এবং বিজেপি লিডারশিপকে যদি জিজ্ঞেস করেন, এতখানি পরিকল্পনা করতে হলো। হ্যাঁ, তার কারণ মমতা ব্যানার্জি কে হারানো মানে বাংলা দখল করতে হবে, দখল করা। আমি দখল করবই। যেমন একটা উদাহরণস্বরূপ দিই, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার একজন মনীষী ছিলেন, তিনি ছিলেন, তার রূপে ছিলেন, যেরকম ভাবে মানুষ মনে রাখত ছিল। তাকে এস্টাবলিশ করার জন্য, তাকে আজকে যে সরকার চলছে, যেহেতু তাদের পিতৃপুরুষ বলে মনে করে তারা, আদৌ নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি যে দল করতেন আর যে দল ভেঙে বিজেপি তৈরি হয়েছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যে লজিকের ওপর বিজেপি দল ভেঙে তৈরি হয়েছে, সেই লজিকটা হলো দুটো সত্তা আপনি রাখতে পারবেন না। একটা সত্তা কি? একটা আরএসএস এর সত্তা, আর একটা হলো জনতা পার্টির সত্তা। এই দুটো সত্তা এক রাখতে পারবে না বলে জনতা পার্টি ভেঙে এই আরএসএস গোষ্ঠীর লোকেরা গিয়ে ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিল। তার সঙ্গে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি একটু বলে নিই, দূর দূরান্ত সম্পর্ক নেই, কিন্তু তারা তাদের পিতৃপুরুষ বলে মনে করে। এখন কারণ মনে করাতে তো আমার কিছু বলার নেই, সে মনে করতেই পারে। যেমন আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রতিষ্ঠা করতে গিয়ে নেতাজিকে আক্রমণ করতে হচ্ছে, কারণ নেতাজি মানুষের রক্তে, চেতনায়, চিন্তনে আমাদের সর্বত্র নেতাজি। সেই নেতাজিকে যদি খাটো করে ডিস্ট্রয় করা না যায়, এটা সর্বত্র সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবীর ইতিহাসে এক নায়কতন্ত্র যে সরকার চলেছে সারা পৃথিবীতে, তারা এই কাজটাই করেছে। কিন্তু শুভেন্দু অধিকারী তো বলেছেন অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেই, এক্ষুনি অ্যারেস্ট করা হোক শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক বাবু এই স্পর্ধা রাখলেন কি করে তিনি ওই ঘটনাটা বলতে? আর আমি আপনাকে বলছি এখানে আপনার মাধ্যমে, আপনার সংবাদ মাধ্যম দিয়ে, শ্রমিক বাবু যে কারণে যে ঘটনার জন্য নেতাজিকে গুন্ডা বলেছে, আপামর বাঙালি, সঙ্গে আমার সমস্ত তৃণমূল কর্মীরা বারবার জন্ম নেবে সেই কাজ, সেই সাম্প্রদায়িকতাকে, সেই ধর্ম কি বলবো সাম্প্রদায়িক ধর্মতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে নেতাজি যে কারণে শ্যামাপ্রসাদ মুখার্জির উপর প্রহার ঘটিয়েছিলেন, প্রত্যেকটা জন্ম নিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস কর্মীরা, সঙ্গে আপামর বাঙালি বারবার জন্ম নেবে, বারবার গুন্ডা হয়ে জন্ম নেবে এইটিকে ধ্বংস করার জন্য। আমরা আসবো প্রদীপ সিং এর সঙ্গে আলাপচারিতায়, তবে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা আবার ফিরছি প্রদীপ সিং এর সঙ্গে আলোচনা। বিরতির পর আমরা ফিরে এলাম গসপেলের পডকাস্টে এবং আমাদের আজকের অতিথি প্রদীপ সিং, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই তৃণমূল কংগ্রেসে রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ করে তিনি এগিয়ে যেতে চাইছেন। আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কি অবস্থা হবে এরপর? দেখুন, সমস্ত মানুষ, যে নেতারা, যেসব নেতারা আজকে তাদের দুর্নীতিপরায়ণ কাজকর্ম, তাদের পরিবারকে তৈরি করে দেওয়া অগাধ সম্পত্তির মালিক, যাদের কাছে ইপস অ্যান্ড বার্ডস ছিল, তারা কেউ নেই, তারা তৃণমূল ত্যাগ করে চলে গেছে। তাতে তৃণমূল আর কিছু হোক না হোক খাঁটি হয়েছে মানে যে আমি তৃণমূলের যে প্রথম দিন, যে 1998 সাল, সেই সময় যে তৃণমূল কংগ্রেসকে দেখেছি, আজকে তৃণমূল কংগ্রেস তার থেকেও বেশি খাঁটি। তারও কারণ আছে, কারণ আমি যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে আমি সবাইকেই সেই সময়টায় দেখেছি। আমি হয়তো তাদের থেকে ছোট ছিলাম, কিন্তু আমি তাদের সবাইকে দেখেছি। কিন্তু তারা আজকে দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে একটা জিনিসের অভাব ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জীবন দেওয়া, একদম সরাসরি সেই সময় বিরোধিতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জীবন দেওয়া, তার মধ্যে শিক্ষা দীক্ষা মাত্রা সেই লেভেলের ছিল না, কিংবা পলিটিক্যাল মানে রাজনৈতিক ধ্যান ধারণা তাদের কাছে অনেকটা স্বচ্ছ ছিল না। কিন্তু আজকে যে ছেলে মেয়েগুলো আছে নতুন প্রজন্মের, যারা ছাত্র যুব রাজনীতি করে উঠে এসছে, যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শক্তি হিসেবে কাজ করছে, তার মধ্যে সিনিয়র কিছু মানুষজন আছে, যেমন দোলাদি আছেন, কুণালদা আছেন, সুভাষিস চক্রবর্তী আছে, বৈষ্ণব চট্টোপাধ্যায় আছে, এরকম জেলায় জেলায় আমাদের কিছু সিনিয়র লিডারশিপ আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তা যারা চলে গেছে তাদের সঙ্গে কিন্তু অদ্ভুতভাবে কোনো রাজ্যের কোনো, এই সমগ্র বাংলা রাজ্যের কোনো জেলার কোনো পদাধিকার, নিচের লেভেলের পদাধিকাররা এবং কর্মীরা যায়নি, সবাই ইন্ট্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এবং আমি আপনারা জানেন কিনা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোজ প্রায় 250 থেকে 450 লোককে মিট করতে হয়, তাদের জেরা ধরে ধরে আলাদা আলাদা করে বসতে হয় তাদের সঙ্গে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘিরে যারা থাকতেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, মদন মিত্র, অরূপ রায়রা সবসময় ঘিরে থাকতেন, তারা কেউ দলে নেই আজকে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এখন সূর্যের আলোতে নবগ্রহ আলোকিত হতো। এখন আমরা যদি সূর্যের যদি 9টা গ্রহ সূর্যকে ছেড়ে চলে যায়, সূর্যের ধরুন কক্ষপথ ছেড়ে চলে যায়, তাহলে কি সূর্যের তফাৎ হবে? সূর্যের থেকে আবার কিছু গ্রহ বেরোবে, বেরিয়ে তারা আবার সূর্যের প্রদক্ষিণ করবে, আবার তারা কালে দিনে বড় বড় গ্রহ তৈরি হবে, তারা উপগ্রহ তৈরি করবে। এটা তো বন্দোবস্ত, এটা ব্যবস্থা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়সে, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে নেই। আজকে বয়সের দাবিটাকে অস্বীকার করা যায় না। এই বয়সে কি মমতা বন্দ্যোপাধ্যায় কমব্যাট করার শক্তিটা রয়েছে? আমি এবার আপনাকে বলি, আমি স্পর্ধা হতে পারে, কিন্তু আমি একজনের সঙ্গে উদাহরণ দিই। যখন আমি যতটুকু পড়াশোনা করেছি
তাতে চাণক্য যেদিনকে প্রথম দায়িত্ব নিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যকে, কিংবা অপমানিত হয়ে চলে আসার পর যখন চন্দ্রগুপ্ত মৌর্যকে মিট করেছিল, তখন কাছাকাছি 51 to 53 ইয়ার এজ চাণক্যের। তারপরে চাণক্য দীর্ঘদিন বোধহয় সম্ভবত 73, ওনাকে যখন হত্যা করা হলো তখন 73-74 বছর বয়স। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ফিজিক্যালি লড়াই করতেন, ফিজিক্যালি তার ভাবনা চিন্তা সবাইকে দিয়ে ইমপ্লিমেন্ট করে ফিজিক্যালি লড়াই করতেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন রোল পেয়েছেন, তিনি তো সামনেই থাকবেন, সব জায়গাতেই তিনি সামনে থাকবেন, কিন্তু তার পেছনে তার একটা নতুন দায়িত্ব হয়েছে, আবার একটা ওয়ার্কিং ফোর্স তৈরি করা, ওয়ার্কিং ফোর্সকে তৈরি করা, যেটা তুমি এতদিন করেছিলেন, যাদের উপর ভরসা রেখেছিলেন তারাই আজকে যে কাজটা করেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে আমার মনে হয় এটা আমার দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার উপর, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভালো হবে যে নতুন যে ফোর্সটা পেয়েছে। একটু আঙুর ফল টক মার্কার কথা হলো না দাদা, আমি আঙুর ফল টক হতে পারে, আপনার যে মত সেটা অন্য যে কোনো বিরোধীদের মত হতে পারে, আমি আপনাকে তার জন্য 4 মাস থেকে 6 মাস অপেক্ষা করতে বলছি। আপনি দেখবেন, আমার ধারণা আমরা এই যে নতুন কর্পোরেশন হচ্ছে, যে 209টা সিট মতো প্রস্তাবিত, সেটা হবে কি হবে না এখনই বলতে পারছি না, যাই হোক যে কটা হোক, সেই কটা সিটে তৃণমূল কংগ্রেসের কে ক্যান্ডিডেট হবে, তৃণমূল কংগ্রেসের কে সিম্বল পাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কাকে দাঁড় করাবে, এর জন্য মানুষের কাছে ব্যাপক উৎসুকতা আছে। কিন্তু সিম্বলটা, এবং আমি একটু শেষ করিনি, সেটা উত্তর দিচ্ছি, যে ব্যাপকতা আছে সেটাতে যিনি সিম্বল পেয়ে টিকিট পেয়ে দাঁড়াবেন, যে ছেলেটি, যে বাচ্চা ছেলেটি, যে মানুষটি দাঁড়াবে, সে মমতা বন্দ্যোপাধ্যায়েরই আবার আশীর্বাদ ধন্য হবে। সে জিতলে নেতা, হারলে নেতা। অদ্ভুত একটা সাময়িক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে, মানুষ দেখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমার লিডার কাকে বানাবে, যাকে দেবে সে জিতলে নেতা হবে, হারলে নেতা হবে, এবং জনপ্রিয় নেতা হবে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন বলে। অর্থাৎ আপনি বলছেন, আপনার একটা ফেসবুক পেজ সম্প্রতি আমরা দেখলাম, যাতে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনার নেতা বলে উল্লেখ করেছেন। অবশ্যই অবশ্যই, সে কারণটা কি? একদিকে দুর্নীতি, একদিকে একের পর এক দুর্নীতি, ডিম ছাড়ার অভিযোগে তিনি বৃদ্ধ, সবসময় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তা সত্ত্বেও আপনি বলছেন তিনি আপনার নেতা। আমি আগেও বলেছি, কিছুক্ষণ আগে, আর এখনো বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, ওনাকে হ্যারাস করার জন্য এই সমস্ত বন্দোবস্ত, ওনাকে সামগ্রিক বাংলায় খাটো দেখানোর জন্য এই সকল বন্দোবস্ত করা হয়েছে। যারা আজকে শাসন ব্যবস্থায় আছে তাদের মানুষজনকে যদি উপস্থাপন করতে হয়, তাহলে কাউকে না কাউকে ছোট দেখাতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছোট যদি না দেখাতে পারি, তাহলে আমি বড় হতে পারবো না। যিনি আজকের দুর্নীতিগ্রস্ত মহারাজ সেজে বসে আছেন, তিনি এইখানেই যেতে পারতেন না যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খাটো দেখানো না হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন আনা হয়েছে, কিন্তু কোনোটাই প্রমাণিত নয়, সামান্যতম প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া যায়নি। তা না করে তারপরেও তাকে না পাওয়ার জন্য তার অফিসের সমস্ত স্টাফকে, যারা নির্দোষ, যারা মানুষের কাজ করে তার ইনস্ট্রাকশনে, সেসব কিছু না, সেই অফিসের স্টাফদের হ্যারাস করা হচ্ছে, সমস্ত তার অন্যান্য স্টাফেদের, মানে পিএসও যারা ছিলেন, যারা সিকিউরিটিতে ছিলেন, তাদের পর্যন্ত হেনস্থা করা হচ্ছে। এটার মানে কি? তার মানে আমার নেতা ছিল, আছে, থাকবে। তার মানে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তার মানে কি আপনি বলতে চাইছেন প্রাথমিক শিক্ষকদের যে কান্নার শব্দ আমরা শুনেছি বা চোখের জল পড়তে দেখেছি রাজপথে, সেগুলি সব মিথ্যে ছিল? প্রাথমিক শিক্ষকদের চোখের জল কান্নার জন্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী কখনোই ছিলেন না। তার জন্য যিনি দায়ী ছিলেন তিনি তো টাকা শুদ্ধ, বান্ধবী শুদ্ধ ধরা পড়েছেন। তাহলে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা জায়গা নেই, তাহলে তিনি আমার নেতা হবেন না কেন? বালি, খাদান, পাথর চুরি যে অভিযোগগুলো উঠে, সেগুলো কি সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। তার একটা কোনো প্রমাণ দিয়ে ইডি, সিবিআই 10-11 ঘন্টা করে, অন্তত কাছাকাছি 330 ঘন্টার বেশি তাকে, কাছাকাছি 30, আমি সংখ্যাটা এক্ষুনি বলছি, 330 থেকে 370 ঘন্টার মাঝামাঝি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে অভিযোগ করে শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গারদ যাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। ক্ষমতা থাকলে নামটা উচ্চারণ করলেন না কেন? অগ্নিমিত্রা পাল তো নাম উচ্চারণ করেছেন, তার পরিণাম তো তাকে ক্ষমা চাইতে বলেছে প্রকাশ্যে, কোর্টের নোটিশ গেছে, ওনার বিরুদ্ধেও যাবে,
ক্ষমতা থাকলে আজকেও আমি আপনার মাধ্যম দিয়ে বলছি, চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমিও চ্যালেঞ্জ করে যাচ্ছি, তার একজন ক্ষুদ্র সৈনিক হয়ে যদি ক্ষমতা থাকে তাহলে নাম উচ্চারণ করে এই কথাটা বলতে বলুন। তার মানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোষ্ঠী পাথরের সোনা, তাদের কোনো দুর্নীতি নেই তাদের বিরুদ্ধে? আমি সে কথা কখন বললাম? না, আপনার অভিযোগ আছে, আমি এখনো মানছি অভিযোগ আছে, অভিযোগ যা ইচ্ছে থাকতে পারে, প্রমাণ করো। আর গোষ্ঠীপাতের সোনা মানে আমরা সমস্ত মানুষ খারাপ ভালো মিলিয়ে, আমি কখনো কারোর থেকে 1 পয়সা নিইনি, তার মানে আমার মধ্যে কোনো খারাপ জিনিস নেই। আমি একটা খারাপ ভালো মিলিয়ে মানুষ, আমি অপরাধমূলক কাজ করি, খারাপ না থাকে অপরাধমূলক কাজ করিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাধমূলক কাজ করেননি। আপনি এর বিরোধীরা চেষ্টা করছে তার উপর অপরাধী তাকমা বসাতে, অপরাধ করলে তবে তার বিরুদ্ধে তাকমা বসা মানব, কিন্তু যে অপরাধ করেনি শুধু অভিযোগের ভিত্তিতে তাকে কলঙ্কিত করে দেওয়া, তার সমস্ত কিছু তার থেকে কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা, এটা ঠিক কাজ নয়। আমরা একটা কথা বুঝতে পারছি, মানুষ যেভাবে কাজ করে, মানুষ যখন দানবের মতো কাজ করে তখন সে দানব বলে পরিচিত হয়, যখন সে দেবতার মতো কাজ করে তখন সে দেবতার মতো কাজ করতে। মানুষ যদি দেবতাই হয়ে যায় আর মানুষ যদি দানবই হয়ে যায়, তাহলে মনুষ্যত্বের আর থাকবে কি? দেখুন, এই দুটোকে ব্যালেন্স করতেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। আমাদের মধ্যে মানুষ সত্তাও থাকে, মানে দেব সত্তা থাকে এবং অসুর সত্তা থাকে। আমাদের ব্রেনের দুটো ভাগ আছে, একটা ডান দিক একটা বাম দিক। সেই দুটো সত্তাকে আপনি শিক্ষা, আপনার কি বলে ডিএনএ শিক্ষা, এটাকে দিয়ে আপনি ব্যালেন্স করেন। সেই সত্তার মধ্যে দেব সত্তা যদি বেশি থাকে তখন সেই মানুষ ভালো মানুষ হয়, যে দানব সত্তা যার মধ্যে বেশি থাকে সে খারাপ মানুষ হয়। এখন কোন দেবকে, দানবরা চাইবেই তো আমাদের উত্থান করতে গেলে আমাকে দেবকে শোয়াতে হবে, তো কোনো দেবকে যদি আমি দানবের রূপ দিয়ে যদি তাকে ছোট দেখানোর চেষ্টা করি তাতে দানব খাটো হবে না। বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ, স্বাধীনতা সংগ্রামের মানুষ, তাদের রক্তে এখনো সুপ্তভাবে সেই স্বাধীনতা সংগ্রাম রয়ে গেছে। এই স্বাধীনতা সংগ্রাম যারা দেখছে, যারা 1980 সালের পর স্বাধীনতা দেখছে, যারা 4 মের পর বাংলা স্বাধীনতা দেখছে, তাদের আমি কি বলবো ইতিহাস নিয়ে। তবে এটুকু বলি, বাংলার মানুষ সাম্প্রদায়িকতা, ধর্মে ধর্মে ভেদাভেদ, হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি, যা আজকের ঘটনা হয়েছে, প্রত্যেকটি মানুষ বাসে ট্রামে দ্বারা আমাদের ভোট দেয়নি, তারাও আজকে যেভাবে রিয়াক্ট করছে সমাজে। আমি কিছু সাংবাদিক বন্ধুকে চিনি যারা সরাসরি বিজেপির হয়ে কথা বলতো, সেই সব সাংবাদিক বন্ধুরা আজকের দিনে ফেসবুকে ওপেনলি সমাজ মাধ্যমে যেভাবে তারা বিজেপির বিরুদ্ধে রিয়াক্ট করছে, এইগুলো তো একটা জায়গায় কোথাও ইন্ডিকেটর, কোথাও তো দিক নির্দেশ করে। বিজেপি সম্পর্কে একটা কথা বলা হয়, তৃণমূল কংগ্রেসের পজিটিভ ভোট নয়, বিজেপি নেগেটিভ ভোট, এবং তৃণমূলের নেগেটিভ ভোটে বিজেপি। আমার ধারণা, আমি যা ছোটবেলা থেকে ভোট দেখতে দেখতে বড় হয়েছি, 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচন করার থেকে আজ পর্যন্ত যা দেখেছি, আমাদের থেকে ভোট চুরি হয়েছে কাছাকাছি 11% মতো। মানে আমাদের ভোটটা থাকার কথা ছিল 48.9, ওদের ভোটটা থাকার কথা ছিল 39.3। সেটাকে ওরা ম্যানিপুলেশন, চুরি এবং আমাদের কাউন্টিং এজেন্টদের তুলে দিয়ে 3-4টে করে বিধানসভা অঞ্চলে 3-4টে জোন ওয়াইজ ধরে ধরে সেখানে কাউন্টিং না করাকে, সেই কাউন্টিং এর ভোটটাকে নিজেদের পক্ষে নিয়ে আজকের দিনে যে ভোটটা, যে অঙ্কটা দাঁড়িয়েছে সেটা হলো ওরা 46%, আমরা 41.6%। তার মানে 4% নিয়ে যদি বিপুল সমর্থন আশা করেন তা নয়, যে কোনো সময় পাল্টে যেতে পারে। এখন তোমার কাছে পুলিশ আছে, পুলিশও নিউট্রাল হয়ে যাবে যেদিনকে বুঝবে যে জনসমর্থনের বিরুদ্ধে, সেদিনকে তুমি কি করবে? অর্থাৎ আপনি বলতে চাইছেন বিজেপি অশনি সংকেত, বিজেপিকে বলা হচ্ছে তৃণমূলের যে কোনো সময় অশনি সংকেত, যে কোনো তৃণমূলের একটা এক্সটেন্ডেড ভার্সন বলা হচ্ছে বিজেপিকে। যেহেতু এইটি জন্য বলা হচ্ছে, যেহেতু ওদের মুখ্যমন্ত্রী সে এক্স তৃণমূলী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত না থাকলে কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব দিয়ে এত বড় না করলে এ কোথায় থাকতো? আজকে তাপস রায় বড় বড় কথা বলছে, তিনি কংগ্রেসের লিডার ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি 10 বছর ধরে তোমার রাজনৈতিকভাবে যদি বাঁচিয়ে না রাখতো, তুমি কোথায় থাকতে? তার বিরোধিতা ছিল। তা আমি কি নাম বলে আর কি করব? আমি তো সবারই নাম বলতে পারি, সবারই ক্যারেক্টার বলতে পারি,
কিন্তু সেটা বলে তো আমার কাজের কাজ হবে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা যে সাংগঠনিক ব্যবস্থা তৈরি করা হচ্ছে, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের কাছে আবার যেতে চাই। আমরা আমাদের কথা রাখবো। আমি আশা করি মানুষ উৎসুক হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার নতুন করে কথা শোনার জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য দেখুন, সেটা তো মানুষ ঠিক করবে যে সেটা ভুলভাল না, সেটাই মানুষের পক্ষের কাজ। কারণ আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে 8টা প্রকল্প করেছিল তার মধ্যে এখনো পর্যন্ত একটাও প্রকল্প চালু করতে পারেনি ঠিক মতো। মানুষ ফুঁসছে, সমস্ত নারীরা গ্রামগঞ্জ থেকে শহরাঞ্চলে মানুষরা ফুঁসছে আপনার লক্ষ্মীর ভান্ডারের জন্য। লক্ষ্মীর ভান্ডার হতে পারে কিছু মানুষ প্রলোভিত হয়ে 1,500 টাকার জায়গায় 3,000 টাকার জন্য ভোট দিয়েছিল, তারাই সব থেকে বেশি রিয়াক্ট করছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের একটা স্বাস্থ্যের কার্ড ছিল, বীমা কার্ড, স্বাস্থ্যসাথী। সেই স্বাস্থ্যসাথী কার্ডটার জন্য ওরা আয়ুষ্মান ভারত, তার কোনো ইমপ্লিমেন্ট ভেবে উঠতে পারেনি সেটা কি প্রক্রিয়া দেওয়া হবে। তো এবার সমগ্র বাংলাকে দেওয়া, আমি কখনো বোধহয় আপনারই চ্যানেলে আপনার সঙ্গে ইন্টারভিউতে বলেছিলাম, তখন উল্টো দিকে আমার পাশাপাশি বিজেপির হয়ে বসেছিলেন সম্ভবত নীলাদ্রি ব্যানার্জি, ওনাকে বলেছিলাম যে স্বাস্থ্যসাথী কার্ড আমি আপনাকেও দিতে পারি, কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড আপনি সারা জীবনেও পাবেন না। তা স্বাস্থ্যসাথী ছিল সমসামগ্রিক বাংলার মানুষের জন্য, আয়ুষ্মান ভারত সুনির্দিষ্ট কিছু মানুষের জন্য, সামগ্রিক বাংলার মানুষের নয়। এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, এক একটা বিন্দুর জন্য ক্ষিপ্ত হয়ে আছে। এরা কি করছে, কিছু গুন্ডা মস্তানদের তৃণমূল কংগ্রেস থেকে ভাঙিয়েছে। শুভেন্দু বারবার বিভিন্ন জনসভায় বলেছে লাল চুল কানে দুল তৃণমূল। সেই লাল চুল কানে দুল আজকে বিজেপিতে তোমাকে সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে, তোমার বিভিন্ন প্রোগ্রামে তোমার পেছনে সুশোভিত করছে। সুতরাং তোমায় ভাবতে হবে, আজকে যাদের নিয়ে তৃণমূল কলঙ্কিত হয়েছে তারা কিন্তু আজকে তৃণমূলে নেই। তৃণমূল আজকে খাঁটি সোনার মতো, খাঁটি দুধের মতো। অর্থাৎ প্রদীপ সিং আমাদের বললেন যে খাঁটি দুধের মতো তৃণমূল কংগ্রেস। আমরা আজকে অপেক্ষা করে থাকবো খাঁটি দুধ সত্যিকারের খাঁটি দুধ হয়ে মানুষের দরবারে পৌঁছতে পারে কিনা। মানুষ শেষ কথা বলে, মানুষ শেষ কথা বলবে, এই কথা জানিয়ে আমরা আমাদের পডকাস্ট আজকে শেষ করছি। নমস্কার প্রদীপ, আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার। ধন্যবাদ।